তো কেমন আছেন ইতিহাস অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি হিস্ট্রি খল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এর গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হলো আত্মশক্তি আন্দোলনের প্রকৃতি ও সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। তো দেরি না করে এই প্রশ্নের উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই। তো প্রশ্নটির উত্তর শুরু হচ্ছে, তুঞ্জি পুনঃপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে রাজপুরুষেরা চীনকে শক্তিশালী করতে প্রয়াসী হয়েছিলেন। এসব রক্ষণশীল রাজপুরুষেরা চীনকে আধুনিক শিল্প দ্বারা সমৃদ্ধি করার বিরোধী ছিলেন, কিন্তু একই সাথে তারা মনে করেছিলেন যে চীনের সনাতন রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রীয় কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য পাশ্চাত্য প্রযুক্তিবিদ্যার সাহায্য নেওয়া একান্তই জরুরি। তুংচি প্রতিষ্ঠার সাথে সাথেই রাজপুরুষেরা চীনের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য আধুনিক প্রযুক্তিবিদ্যার ব্যবস্থা করতে সচেষ্ট হন। সামরিক শিল্পে এই আধুনিক পাশ্চাত্য প্রযুক্তির প্রয়োগ হয়েছিল সবথেকে বেশি। যদিও আত্মশক্তি প্রক্রিয়া আরম্ভ হয়েছিল তুংচি পুনঃপ্রতিষ্ঠার সময়ে, তা সত্ত্বেও ঊনবিংশ শতকের অন্তিম লগ্ন পর্যন্ত চীনের শাসক শ্রেণী আত্মশক্তি বাড়ানোর প্রক্রিয়া চালিয়েছিলেন। তো পরের প্যারা, ঐতিহাসিক ইমানুয়েল সু চীনের আত্মশক্তি আন্দোলনকে তিনটি পৃথক পর্যায়ে বিভক্ত করেছেন। 1861 খ্রিস্টাব্দ থেকে 1872 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল আত্মশক্তি আন্দোলনের প্রথম পর্যায়। 1872 খ্রিস্টাব্দ থেকে 1885 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল দ্বিতীয় পর্যায়। আত্মশক্তির বৃদ্ধির তৃতীয় পর্যায় চলেছিল 1885 খ্রিস্টাব্দ থেকে 1895 খ্রিস্টাব্দ পর্যন্ত। আত্মশক্তি আন্দোলনের প্রথম পর্যায়ে পাশ্চাত্য প্রযুক্তির প্রয়োগে আগ্নেয়াস্ত্র এবং যন্ত্রপাতি নির্মাণের ওপর গুরুত্বপূর্ণ আরোপ করা হয়েছিল। পাশ্চাত্য কারিগরি বিদ্যায় শিক্ষাগ্রহণের উদ্দেশ্যে চীনা ছাত্রদের বিদেশে পাঠানোর বন্দোবস্ত করা হয়। এই উদ্দেশ্যে পাশ্চাত্য দেশগুলির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রয়াস চালানো হয়েছিল। প্রযুক্তিবিদ্যা ও কূটনীতিতে চীনা ছাত্রদের পারদর্শী করে তোলার জন্যও বেশ কিছু অনুবাদ কেন্দ্র ও নতুন বিদ্যালয় খোলা হয়েছিল। পাশ্চাত্য দেশগুলির সাথে সুসম্পর্ক স্থাপনের প্রধান উদ্দেশ্য ছিল জাহাজ নির্মাণ ও অস্ত্র নির্মাণ সম্পর্কে পাশ্চাত্য জ্ঞান লাভ করা। কিন্তু তার অর্থ এই নয় যে চীনের তদানীন্তন রক্ষণশীল রাজপুরুষের দল পাশ্চাত্য সভ্যতার উৎকর্ষ স্বীকার করে নিয়েছিলেন। তারা মনে করতেন একমাত্র উৎকৃষ্ট প্রযুক্তি ছাড়া আর কোনো কিছুই পাশ্চাত্য দেশগুলির কাছ থেকে শেখার নেই। বর্বরদের নিয়ন্ত্রিত করার জন্যই বর্বরদের উন্নতমানের কৌশল আয়ত্ত করা দরকার। আত্মশক্তি আন্দোলনের অগ্রগতি ক্রমশই এই ধারণা স্পষ্ট করেছিল যে ক্ষমতা ও প্রতিপত্তির মূল ভিত্তি হলো সম্পদ। একজনকে শক্তিশালী হতে হলে সম্পদশালী হতে হবে। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত আবশ্যিক পূর্বশর্ত হিসাবে উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ও শিল্প গড়ে তুলতে হবে। এই কথা চীনা রাজপুরুষেরা উপলব্ধি করেছিলেন। 1876 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে লি হ্যাংচাং চীনের দীর্ঘস্থায়ী দুর্বলতার উৎস দারিদ্র্য ফলে আত্মশক্তি আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে সামরিক ও প্রতিরক্ষা শিল্পকে অগ্রাধিকার দেওয়ার সাথে জাহাজ নির্মাণ, রেলপথ, খনি, টেলিগ্রাফ ব্যবস্থা প্রভৃতি গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়। এই পর্যায়ে সরকারি মালিকানাধীন সামগ্রিক শিল্পের পাশাপাশি সরকারি তত্ত্বাবধানে বণিকদের ব্যক্তিগত মালিকানাধীন উদ্যোগও গড়ে উঠেছিল। জাহাজ শিল্প, কয়লা খনি, বস্ত্রশিল্প, টেলিগ্রাফ ব্যবস্থা প্রভৃতি বিভিন্ন দিকের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। নেক্সট প্যারা, আত্মশক্তি আন্দোলনের তৃতীয় পর্যায়ে সামরিক ও নৌশিল্প গড়ে তুলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। 1885 খ্রিস্টাব্দে বোর্ড অফ অ্যাডমিরালিটি গঠিত হয়। 1888 খ্রিস্টাব্দে পেইয়াং নৌবর্গর গঠিত হয়। কিন্তু একই সময় এই পর্যায়ে হালকা শিল্প গড়ে তোলার মাধ্যমে জাতিকে সম্পদশালী করার প্রয়াস চালানো হয়েছিল। দুটো নতুন ধরনের বাণিজ্যিক উদ্যোগ এই পর্যায়ে দেখা যায়: সরকারি ও বেসরকারি বণিকদের যৌথ উদ্যোগ এবং সম্পূর্ণ বেসরকারি ব্যক্তিগত মালিকানাধীন উদ্যোগ। এই দ্বিতীয় ধরনের উদ্যোগ ছিল সম্পূর্ণ নতুন এবং সরকারি তত্ত্বাবধানে বণিকদের ব্যক্তিগত মালিকানাধীন সংস্থাগুলির আমলাতান্ত্রিক দুর্নীতির থেকে পৃথক। কিন্তু এই দু ধরনের উদ্যোগই সম্পূর্ণ ব্যর্থ ছিল। বণিকদের বিরুদ্ধে সরকারি কর্তৃপক্ষের বিভেদ নীতি এবং বণিকদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গিই ছিল ব্যর্থতার প্রধান কারণ। চীনের শাসক শ্রেণী কর্তৃক পরিচালিত আত্মশক্তি আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল দেশের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালী করে বিদেশি আক্রমণকারীদের মোকাবিলা করা। কিন্তু আত্মশক্তি আন্দোলনকে কেন্দ্র করে চীনে যে সামরিক নৌশিল্প গড়ে উঠেছিল তা চীনের বিদেশিদের অগ্রাসী কার্যকলাপ বন্ধ করতে পারেনি। আধুনিক প্রযুক্তিবিদ্যার প্রয়োগে গড়ে ওঠা অস্ত্রশিল্পের বিদেশি শক্তিবর্গকে আদৌ আতঙ্কিত করেনি। পুরোপুরি রাষ্ট্রায়ত্ত শিল্পগুলিতে বা সরকারি তত্ত্বাবধানে গড়ে ওঠা বেসরকারি শিল্পগুলিতে আমলাতান্ত্রিক কর্তৃত্ব
অদক্ষ পরিচালন ব্যবস্থা, দুর্নীতি ও স্বজনপোষণ উৎপাদন ব্যবস্থাকে ব্যাহত করেছিল। তাই চীনা শিল্প প্রতিষ্ঠানগুলি উৎকৃষ্ট মানের অস্ত্র ও নৌবহর তৈরি করতে পারেনি। 20 বছর ধরে প্রতিরক্ষা শিল্পকে সুদৃঢ় করার প্রয়াস চালিয়েও চীন তার করদ রাজ্য আন্নামাকেও রক্ষা করতে পারেনি। পরের প্যারা, আত্মশক্তি আন্দোলনের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মার্ক্সবাদী ঐতিহাসিকেরা বলেছেন, আত্মশক্তি বৃদ্ধির গোটা প্রক্রিয়ার মধ্যেই একটা সহজাত স্ববিরোধিতা নীতি ছিল। এই আন্দোলনের নেতৃত্বে থাকা রাজপুরুষেরা কনফুসীয় মতাদর্শ অনুযায়ী অনগ্রসর কৃষি নির্ভর সামাজিক ভিত্তির ওপর আধুনিক পুঁজিবাদ ও শিল্পায়ন গড়ে তুলতে চেয়েছিলেন। সমাজে সামন্ততান্ত্রিক কাঠামোকে অক্ষত রেখে পুঁজিবাদের বিকাশ ঘটানো সম্ভব ছিল না। আত্মশক্তি আন্দোলন এই সীমাবদ্ধতার জন্যই ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে চীন একটি স্বাধীন বুর্জোয়া শ্রেণী গড়ে উঠতে পারেনি। গড়ে উঠেছিল সাম্রাজ্যবাদ ও সামন্ততন্ত্রের ওপর নির্ভরশীল একটি মুৎসিদ্ধি বুর্জোয়া শ্রেণী। আত্মশক্তি আন্দোলনের সাফল্য ছিল সীমিত। সামরিক দিক থেকে চীনের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করা সম্ভব হয়নি। চীনের আধুনিক প্রযুক্তি নির্ভর শিল্পায়নের প্রচেষ্টাও সম্ভব হয়নি। 1894 থেকে 95 সালে জাপানের হাতে চীনের শোচনীয় পরাজয় আত্মশক্তি আন্দোলনের সীমাবদ্ধতা ও দুর্বলতার স্বরূপ তুলে ধরেছিলেন। তো আশা করছি এই নোটটি আপনাদের ভালো লেগেছেন। যদি নোটটি সম্পর্কে কোনো মন্তব্য থাকেন অবশ্যই আমায় করতে পারেন, আমি সেগুলি ঠিক করার চেষ্টা করব। আর যদি অন্য কোনো প্রশ্ন লাগে তাও বলতে পারেন, আমি দিয়ে দেবো। হতে পারে এই প্রশ্নটি এই সেমিস্টারের জন্য নয়, বাট এটা আমার কাছে ছিল তাই আমি এটা আপলোড করলাম। যদি এই সেমিস্টারে সমস্ত প্রশ্ন চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমরা সেখানে অলরেডি দিয়ে রেখেছি, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো। চাইলে আপনারা সেখান থেকে একবার ঘুরেই আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।